নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব। এই 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব আলোচনা করতে গিয়ে আমরা দেখব ফ্রান্সে কেন 1830 সালে জুলাই বিপ্লব হয়েছিল, এর প্রকৃতি কী ছিল, এর ফলাফল কি হয়েছিল, এই জুলাই বিপ্লবের ফলে তা ফ্রান্সে কতটা প্রভাব পড়েছিল বা ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কতটা প্রভাব পড়েছিল। এখন এই প্রশ্নটি আলোচনা করতে গিয়ে আমাদেরকে বিপ্লবের 1830 সালের আগের কিছু ঘটনাবলী সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে আমাদের কাছে 1830 সালে ফরাসি বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা পরিষ্কার। এখন আমরা প্রত্যেকেই জানি 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব বলে একটি বিপ্লব সংগঠিত হয়েছে। এই ফরাসি বিপ্লবকে কেন ফরাসি বিপ্লব বলা হচ্ছে তার কারণ হচ্ছে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বুর্ব বংশীয় রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এই বুর্ব বংশের রাজা ছিলেন ষোড়শ লুই। 1789 সালের ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ষোড়শ লুইকে সিংহাসন থেকে সরিয়ে ফ্রান্সে রাজতন্ত্রের যেমন অবসান ঘটানো হয়েছিল, ঠিক সেই রকম ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ইউরোপের বিভিন্ন যে দেশ রয়েছে তার মধ্যে ফ্রান্সেই প্রথম রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা বা রাজতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি সরিয়ে দিয়ে নতুন করে সাম্য, মৈত্রী, স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তাই 1789 খ্রিস্টাব্দের বিপ্লবকে, তাই 1789 খ্রিস্টাব্দের যে বিপ্লব তাকে আমরা ফরাসি বিপ্লব বলে জানি। এখন ঘটনা হলো, এই সময় যে ঘটনাটি ঘটেছিল, পূর্ববংশীয় রাজা ষোড়শ লুইকে সরিয়ে দিয়ে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই গণতন্ত্র খুব বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। এরপরেই আমরা দেখি যে ফ্রান্সে ডিরেক্টরি যুগ বা ডিরেক্টরির শাসন বলে একটি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্রান্সে 5 জন ডিরেক্টর বা পরিচালকের নেতৃত্বে ফ্রান্স এর শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল, কিন্তু এই ডিরেক্টররাও ফ্রান্সের শাসন ব্যবস্থাকে সেই সময় ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেনি। ফলে এই ডিরেক্টরদের সময়কালে বা যুগের সময়ে তাদেরই একজন সেনাপতি, তার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তিনি দক্ষতার সঙ্গে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে নিজ হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরবর্তীকালে আমরা দেখি 1804 সালে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট পদে নিযুক্ত হয়েছিলেন। ফলে ফ্রান্সে গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রজাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবং নেপোলিয়ন বোনাপার্ট 1804 সাল থেকে 1813 সাল পর্যন্ত খুব দক্ষতার সঙ্গে ফ্রান্সের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। এবং নেপোলিয়ন এতই দক্ষ শাসক ছিলেন যে গোটা ইউরোপ সেই সময় নেপোলিয়নের ভয়ে ভীত ছিলেন। কিন্তু আমরা দেখি তার পরবর্তীকালে নেপোলিয়নেরও পতন ঘটে এবং নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়। সেখানে তিনি নির্বাসনে যান, পরে তিনি আবার ফিরে এসে 100 দিনের জন্য শাসনভার গ্রহণ করে। এর পরবর্তীকালে তাকে আবার পুনরায় পরাজিত করা হয় এবং তাকে পুরোপুরি যাবজ্জীবন নির্বাসন দেওয়া হয়। এই নেপোলিয়নের পরবর্তীকালে ইউরোপে নেপোলিয়নের মতো কোনো শক্তির যাতে উদ্ভব না হয় বা বিপ্লবের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ইউরোপে পুনরায় যাতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তার জন্যে
আমরা দেখি 1815 সালে ভিয়েনায়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সম্মেলন আহ্বান করা হয়, যাকে বলা হয় ভিয়েনা কংগ্রেস। এই সম্মেলনে 3টি নীতি গৃহীত হয়েছিল। একটি হচ্ছে ন্যায্য অধিকার নীতি, অর্থাৎ ন্যায্য অধিকার নীতির মূল বিষয়বস্তু কী ছিল? ন্যায্য অধিকার নীতির বিষয়বস্তু ছিল ন্যায্য অধিকার নীতির মূল বিষয় ছিল 1789 সালের ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের যে সমস্ত দেশগুলিতে রাজতন্ত্র, যেখানে যেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেই সব দেশগুলিতে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই সব রাজ পরিবারের কেউ না কেউ সিংহাসনে বসবে। এটি ছিল ন্যায্য অধিকার নীতির মূল বিষয়বস্তু। স্বাভাবিকভাবে এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই ন্যায্য অধিকার নীতিকে গ্রহণ করার ফলে ফ্রান্সে শাসন ক্ষমতা দখল করে বুর্বো বংশীয় রাজা ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই, এবং তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে তিনি 1814 থেকে 1824 সাল, এই 10 থেকে 11 বছর তিনি সিংহাসনে ছিলেন এবং 24 সালে তিনি মারা যান। এবং তার পরবর্তীকালে আমরা দেখি তার ভ্রাতা দশম চার্লস ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন এবং দশম চার্লস ফ্রান্সের সিংহাসনে বসে তিনি বেশ কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তিনি 1830 সালে, ঠিক যেমন 1789 পূর্বে ফ্রান্সে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, দশম চার্লস সেই ধরনের শাসন ব্যবস্থা পরিচালনা করতে বা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এরই প্রতিবাদে 1830 সালের 27 থেকে 29 জুলাই তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয় এবং এই 3 দিনের প্রতিবাদ এবং আন্দোলনের ফলে তিনি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং ফ্রান্সে বুর্বো বংশের পরিবর্তে অলিয়েন্স বংশীয় লুই ফিলিপস ফ্রান্সের সিংহাসনে বসেন। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত। কেন এটি জুলাই বিপ্লব? কারণ হচ্ছে 1830 সালের 27 থেকে 29, এই মাত্র 3 দিন ধরে রাজার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিদ্রোহের ফলে ফ্রান্সের একটি রাজবংশের পরিবর্তন ঘটে যায়। তার জন্য একে অধিকাংশ ঐতিহাসিকরা জুলাই বিপ্লব বলেই আখ্যা দিয়েছেন। অর্থাৎ মাত্র 3 দিনের একটা সাধারণ ঘটনা, একটা বিদ্রোহের ফলে এটি একটি রাজবংশের পরিবর্তন ঘটেছে, তাই এটি জুলাই বিপ্লব হিসাবে আখ্যায়িত হচ্ছে। তবে এ বিষয় নিয়ে অনেকজন অনেক কথা বলেছেন, তবে আমার আলোচনার মূল বিষয় যে জুলাই বিপ্লবের কারণ কী। তাহলে আমরা সামগ্রিক আলোচনায় দেখলাম 1830 সাল পর্যন্ত যে জুলাই বিপ্লব কখন হলো এবং কি পরিস্থিতিতে হলো। এখন আমরা দেখে নেব জুলাই বিপ্লবের পেছনে মূল কোন কোন কারণগুলি দায়ী ছিল। এই বিষয়টি আলোচনা করলে আমরা দেখি যে 1815 সালে অলিয়েন্স বংশীয় 1815 সালে ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই সিংহাসনে বসছেন ন্যায্য অধিকার নীতির ফলে। তিনি যখন সিংহাসন লাভ করার পর বা সিংহাসনে বসলেন, তারপর তিনি ফ্রান্সে কতগুলি সমস্যার সম্মুখীন হন। তিনি দেখেন, তিনি সিংহাসনে বসার পরপরই তিনি লক্ষ্য করেন 1789 সালের ফরাসি বিপ্লবের সময় বহু যাজক এবং অভিজাতরা দেশ ত্যাগ করে বাইরের দেশে, ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছিলেন। তারা পুনরায় দেশে ফিরতে শুরু করলেন। ফলে তারা দেশে ফেরার পর একটি সমস্যা সৃষ্টি হলো। কীরকম সমস্যা? কারণ এই যাজক এবং অভিজাতরা দেশে থেকে যখন চলে গেছিল ফ্রান্সতে, তখন তাদের যে সমস্ত জমি ছিল সেগুলি আমরা লক্ষ্য করি যে ফরাসি বিপ্লবের পরে সেই সমস্ত জমিগুলিকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছিল। তাহলে তারা যখন ফিরে এলেন, তখন তারা তাদের স্বাভাবিকভাবেই তাদের সেই পুরাতন যে ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চাইলেন। তারা তাদের জমি
এবং সম্পত্তি ফিরে পেতে চাইলেন, কিন্তু সেগুলি বণ্টিত হয়ে গেছে, সেটা দেওয়া সম্ভব নয়। ফলে তাদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই সময় এইসব বিদেশ থেকে ফিরে আসা যাজক এবং অভিজাতরা পুরাতন রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, এবং এই উদ্যোগের অন্যতম একজন নেতা ছিলেন এই অষ্টাদশ লুইয়ের ভ্রাতা। তিনি হচ্ছেন ডিউক অফ আর্টেস্ট, যিনি পরবর্তীকালে দশম চার্লস নাম ধারণ করেছিলেন। তবে তিনি ছিলেন উগ্র রাজতন্ত্রের সমর্থক। তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ফ্রান্সে চেয়েছিলেন, তাই তাকে সমর্থন করে বহু যাজক এবং অভিজাত তাকে সমর্থন করতে শুরু করে। এই সময় তারা বিপ্লবের যে ভাবধারা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, ভোটাধিকার ইত্যাদি, যেগুলো বিপ্লবের থেকে উঠে আসা যেসব জিনিসগুলো ফ্রান্সে প্রচলিত ছিল, সেগুলিকে তারা বন্ধ করতে চেষ্টা করলেন। অপরদিকে ফ্রান্সের আর একদল মানুষ যারা বিপ্লব ডেকে নিয়েছিলেন, অর্থাৎ রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ভোটাধিকার, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার কথা যারা বলেছিলেন, তারা এই বিপ্লবকে রক্ষার জন্য তারা জোটবদ্ধ হতে শুরু করেন। তাহলে আমরা লক্ষ্য করছি অষ্টাদশ লুই ক্ষমতায় বসার পর এমন একটা বাতাবরণ তৈরি হলো, একদিকে উগ্র রাজতন্ত্রী দলের সৃষ্টি, অপরদিকে আমরা লক্ষ্য করছি যে প্রজাতন্ত্র বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর এক দলের জন্ম, সেই সঙ্গে সঙ্গে উদারতান্ত্রিক দল। এছাড়াও এই সময় ফ্রান্সে আর একটি দল বা সমর্থক মানুষদের কথা জানা যায়, তারা হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্টের কিছু সমর্থক ছিল, তারাও ছিলেন। তার এই ধরনের একটা বাতাবরণ বা আবহাওয়ার সৃষ্টি হয়। এই আবহাওয়া সৃষ্টি হলে অষ্টাদশ লুই তার চিন্তা ভাবনায় কিছুটা পরিবর্তন নিয়ে আসেন। তিনি দেখছেন 1789 সালে বিপ্লব ঘটে গেছে, তার থেকে প্রায় 34 বছর হয়ে গেছে, 1814 সাল, মানে প্রায় 34 বছর টাইম অতিবাহিত হয়ে গেছে। সেই সময় মানুষ বিপ্লবী ভাবধারাতে প্রভাবিত, বিপ্লবী ভাবধারার যে নীতি নিয়ম সেগুলি ভোগ করে আসছে। তা হঠাৎ করে যদি এই বিপ্লবী চিন্তাভাবনা বা বিপ্লবের মূলে সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে ধারণা মানুষের মধ্যে দানা বেঁধে আছে, এটাকে যদি বন্ধ করে দিয়ে পুরাতন তন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে মানুষ ক্ষুব্ধ হবে। তার জন্যে তিনি কি করলেন? এই বিপ্লবী বা গণতান্ত্রিক সাম্য, মৈত্রীর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ভোটাধিকারের ভিত্তিতে আইনসভা যেগুলি চলে আসছিল, সেগুলিকে তিনি 1814 সালের একটি আইন জারি করে সেগুলিকে তিনি স্বীকৃতি দেন এবং মেনে নেন। এর পাশাপাশি তিনি পুরাতন তন্ত্রের জন্যেও কিছু ব্যবস্থা গ্রহণ করেন। অর্থাৎ তার শাসন ব্যবস্থার মূল লক্ষ্য হলো গণতন্ত্র এবং রাজতন্ত্রের দুটি সমন্বয় ঘটিয়ে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তিনি নিজে এর জন্য ঘোষণা করেছিলেন, আমি জনগণের বিরোধিতা করতে চাই না, কারণ জনগণের বিরোধী হয়ে আমি ফ্রান্সের বাইরে বা ফ্রান্সের রাস্তায় ঘুরতে আমি রাজি নই। তাই তিনি এই দুটির মতাদর্শের সমন্বয়ে রাজতন্ত্র এবং গণতন্ত্র বা বিপ্লবী আদর্শের মতাদর্শে বিশ্বাসী হয়ে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন, এবং এক্ষেত্রে তিনি বহুলা অংশে সফল হয়েছিলেন, এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাটি ঘটল কি, 1824 সালে তিনি মারা গেলেন, এবং মারা যাওয়ার পর ফ্রান্সের সিংহাসনে বসেন তার ভ্রাতা ডিউক অফ আর্টেস্ট বা দশম চার্লস। তিনি যখন সিংহাসনে বসলেন, তিনি ছিলেন রাজতন্ত্রের উগ্র সমর্থক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, ফ্রান্সের সিংহাসনে বসতে গেলে আমি নিয়মতান্ত্রিক রাজা হিসাবে বসবো না। তাই তিনি বলছেন, আমি কাঠ কেটে জীবনযাত্রা অতিবাহিত করব ঠিকই, কিন্তু আমি ইংল্যান্ডের মতো একজন নিয়মতান্ত্রিক রাজা হয়ে বা পুতুল রাজা হয়ে থাকতে আমি রাজি নয়। তাহলে তিনি কি করলেন? তিনি ফ্রান্সের সিংহাসনে বসার পর তিনি পুরাতন রাজতন্ত্রকে, অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি আগ্রহী হলেন।
আর এই স্বৈরাচারী রাজতন্ত্রের মূল বিষয়বস্তু কি? না তো রাজাই হবেন আইন, রাজাই হবেন বিচার, রাজাই হবেন শাসন। অর্থাৎ রাজার কথায় আইন, রাজার কথায় বিচার এবং রাজার কথায় শাসন। এই হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এবং যাদের নেতৃত্বে তিনি পরিচালিত হবেন তারা হচ্ছে যাজক এবং অভিজাত। স্বাভাবিকভাবে তিনি বসার পরেও আরও যেসব অভিজাত এবং যাজকরা বাইরে ছিলেন তারা সদল বলে দেশে ফিরে আসে। এবং যেহেতু পূর্বেই আমি আলোচনা করেছি এই সব যাজকদের বা অভিজাতদের ভূমি সাধারণ মানুষের বন্টন করা হয়েছিল, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যে তিনি তাদেরকে জমি ফিরিয়ে দিতে পারেননি ঠিকই, কিন্তু এই অভিজাতদেরকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ তিনি রাজকোষ থেকে মিটিয়ে দেন। শুধু তাই নয়, তিনি ক্যাথলিকদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত করেন এবং এই যাজকদেরকে বিভিন্ন উচ্চ পদে, ফ্রান্সের রাজসভার বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করেন এবং তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তনের ভিত্তিভূমি প্রস্তুত করেন। এরকমভাবে চলছে তার শাসন ব্যবস্থা। এবং এর পরবর্তীকালে আমরা দেখি তিনি পলিগন্যাক বলে একজন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন। তিনি ছিলেন উগ্র রাজতন্ত্রের সমর্থক, অর্থাৎ তিনি রাজতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাসী ছিলেন। তো এই পলিগন্যাক ক্ষমতায় বসার পর 1830 সালে 20 জুলাই তিনি একটি অর্ডিন্যান্স জারি করে 1814 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই যে বিপ্লববশত গণতান্ত্রিক অধিকারকে মেনে নিয়েছিলেন সেগুলিকে তিনি বাতিল করেন। শুধু তাই নয়, ঠিক এই বাতিল করার পর 1830 সালের 25শে জুলাই আমরা লক্ষ্য করি এই পলিগন্যাক একটি অর্ডিন্যান্স জারি করে কি করেছিলেন, তিনি আইনসভা ভেঙে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করলেন বা রদ করলেন, ভোটাধিকার কমিয়ে আনলেন এবং অল্প সংখ্যক ভোটাধিকারের ভিত্তিতে তিনি আইনসভার নির্বাচনের দিন ঘোষণা করলেন। এই অর্ডিন্যান্স জারি হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্রান্সের মন্ত্রী দলের নেতা অ্যাডলফ থিয়াস তিনি এর প্রতিবাদে 41 জন প্রতিনিধিকে নিয়ে তিনি এই অর্ডিন্যান্সের প্রতিবাদে তিনি রাস্তায় নামেন এবং জনগণকে এই অর্ডিন্যান্সের প্রতিবাদে বিদ্রোহের ডাক দেন বা প্রতিবাদের ডাক দেন। অবশেষে আমরা দেখি 27শে জুলাই প্যারিস শহরের জনগণ তার সঙ্গে রাস্তায় হাঁটতে শুরু করে। পূর্বতন যারা সেনাবাহিনীর লোক ছিলেন তারাও এই অর্ডিন্যান্সের প্রতিবাদে তারা এই সাধারণ জনগণকে সমর্থন করেন এবং 28শে জুলাই প্যারিসের বিক্ষুব্ধ জনগণ এই বিপ্লবের কর্তৃত্বকে নিতে হাতে তুলে নেয় এবং 1830 সালের 30শে জুলাই এই 30শে জুলাই আমরা লক্ষ্য করি এই যে প্রতিবাদ আন্দোলনের ফলে রাজা সিংহাসন ত্যাগ করেন এবং ফ্রান্সে অলিয়েন্স বংশীয় লুই ফিলিপস সিংহাসনে বসেন এবং ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলে এই 1830 সালের 27 থেকে 29শে জুলাই মাত্র 3 দিনের বিদ্রোহ বা আন্দোলনের ফলে ফ্রান্সের রাজবংশের পরিবর্তন ঘটে গেল। এই ঘটনা ইতিহাসে জুলাই বিপ্লব। এখন আমরা এই জুলাই বিপ্লব আলোচনা করার পরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জুলাই বিপ্লবের প্রকৃতি কী ছিল। রবিনসন বলে একজন ঐতিহাসিক তিনি মনে করেন 1830 সালের জুলাই বিপ্লব ছিল গভীর। আবার ঐতিহাসিক কোবান 1830 সালে বিপ্লবকে একটি রক্ষণশীল বিপ্লব বলে মনে করেন। তিনি কেন রক্ষণশীল বিপ্লব বলে মনে করেন? তিনি বলেন এখানে রাজতন্ত্রের পরিবর্তন ঘটেনি বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, একটি রাজতন্ত্রের পরিবর্তে অপর একটি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই তিনি একে রাজতন্ত্রকে রক্ষার একটা বিপ্লব, একটা রক্ষণশীল বিপ্লব বলেই তিনি কোবান মনে করেছেন। অপরদিকে অপর একজন ঐতিহাসিক তকভিল এই ফরাসি বিপ্লবকে বলেছেন একটা বুর্জোয়া শ্রেণীর বিপ্লব। কেন বুর্জোয়া শ্রেণীর বিপ্লব? কারণ 1830 সালে প্যারিস শহরের রাস্তায় যারা নেমেছিলেন তারা বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি ছিল, বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি। এবং এই বিপ্লবের পরে যারা সুবিধা ভোগ করেছিল তারা বুর্জোয়া, তা সুতরাং সেই কারণে তিনি একে বুর্জোয়া বিপ্লব বলে আখ্যায়িত করেছেন।
তবে কেউ কেউ একে স্বল্প দিনের বিপ্লব বলে উল্লেখ করেছেন। আবার এই বিপ্লবের ফলে আমরা লক্ষ্য করি এই বিপ্লবকে কেউ কেউ আবার একটি শহর কেন্দ্রিক বিপ্লব বলে উল্লেখ করেছেন। কারণ আমরা লক্ষ্য করি শুধুমাত্র প্যারিস শহরেই মাত্র 3 দিনের জনগণ এর আন্দোলনের ফলেই রাজতন্ত্রের পরিবর্তন ঘটেছিল। এখানে সমগ্র ফ্রান্সের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেনি, বা ফরাসি বিপ্লব যেমন দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ধরে ঘটেছিল, অসংখ্য মানুষের মৃত্যু, হত্যা, লীলা, তার মধ্য দিয়ে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল, বিপ্লবী ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছিল, গণতান্ত্রিক ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু এরকম কিছুই ঘটেনি। তাই অনেকে একে একটা শহর কেন্দ্রিক বিপ্লব বলেছে, কেউ কেউ একে রক্তপাতহীন বিপ্লব বলে উল্লেখ করেছেন। তাই আমরা এই বিপ্লবের যে চরিত্র বা বৈশিষ্ট্য আমরা দেখলাম, সেখানে এই বিপ্লব ছিল একটি ক্ষুদ্র বিপ্লব। তবে এই বিপ্লব যতই ছোট হোক না কেন, যত স্বল্প দিনের হোক না কেন, এই বিপ্লবের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ, বা বিপ্লবের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। এখানে বিপ্লবের ফলাফলকে আমরা যদি দুইটি ভাগে দেখি, প্রথমত 1830 সালের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে আভ্যন্তরে কি পরিবর্তন লক্ষ্য করা গেছে বা কি প্রভাব পড়েছিল। আর একটি বিষয় হচ্ছে ফ্রান্সের বাইরে ইউরোপের অন্যান্য দেশে এর কি প্রভাব পড়েছিল, সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। কি প্রভাব পড়েছিল ফ্রান্সের আভ্যন্তরে? প্রথমত বলা যায় ফ্রান্সের আভ্যন্তরে যে দশম চার্লস যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা সমূলে আঘাতপ্রাপ্ত হয় বা ধ্বংস হয় সেই চিন্তাভাবনা। দ্বিতীয়ত, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেখি একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং শুধু এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তার পাশাপাশি এই বিপ্লব প্রমাণ করেছিল যে জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস, রাজা নয়। তাই জনগণ ইচ্ছা করলে যে কাউকে সিংহাসন থেকে সরাতে পারে, আবার রাখতে পারে। তারপরে তৃতীয়ত, এর ফলে আমরা আর একটি বিষয় খুব পরিষ্কারভাবে লক্ষ্য করি, সেটি হলো কি না, তো সেটি হলো এই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের বিপ্লবী ভাবধারা, গণতান্ত্রিক ভাবধারা, ভোটাধিকার, সাংবিধানিক আইন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ইত্যাদি স্থায়ী হয়েছিল। তাই এই বিপ্লবী ভাবধারা বা গণতান্ত্রিক ভাবধারাকে রক্ষা করতে সক্ষম হয়েছিল জুলাই বিপ্লব। চতুর্থ, এখানে একটি অলিয়েন্স বংশীয় লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন, ফলে আবার একটি সিংহাসনে আমরা দেখলাম অন্য একটি রাজবংশ বসলো। এ থেকে কি প্রমাণিত হয় না, তো ভিয়েনা বন্দোবস্ত 1815 সালে, সেখানে কি বলা হয়েছিল, ন্যায্য অধিকার নীতির বলেই যারা পূর্বের রাজারা ছিলেন তারা সেই দেশেই শাসন করবেন, সেই ভিয়েনা ব্যবস্থার মূলে কুঠারঘাত করা হয় এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। অর্থাৎ ভিয়েনা ব্যবস্থার ন্যায্য অধিকার নীতি সর্বত্র যে গৃহীত নয়, তা এখানে ওপেন বা খোলাখুলি চ্যালেঞ্জ করা হয় এই বিপ্লবের মধ্যে। তাছাড়াও এই বিপ্লব ফ্রান্সের যে মানুষ, জনগণ এবং তাদের যে চিন্তাভাবনা, তাকে অনেক বহুলাংশে চিন্তাভাবনাকে সমর্থন করা হয়। তাই এই ফ্রান্সের ইতিহাসে এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি ফ্রান্সের মধ্যে এই বিপ্লবের মধ্য দিয়ে কোনো রক্তপাত ছাড়াই খুব সহজেই ফ্রান্সের মানুষ তাদের যে মতাদর্শ তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এই গেল ফ্রান্সের আভ্যন্তরীণ প্রভাব। এবার আমরা দেখে নেব ফ্রান্সের বাইরে কি প্রভাব ফেলেছিল এই 1830 সালের জুলাই বিপ্লব। 1830 সালের এই জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে ন্যায্য অধিকার নীতির কথা বলা হয়েছিল ভিয়েনা কংগ্রেসে, সেখানে কিন্তু এই ন্যায্য অধিকার নীতিও সর্বত্র পালিত হয়নি। বিশেষ করে হল্যান্ডের সঙ্গে বেলজিয়ামকে যুক্ত করা, যেখানে হল্যান্ডের কোনো পরামর্শ না নিয়ে তাকে বেলজিয়ামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই জুলাই বিপ্লবের ফলে সেখানের মানুষ পুরোপুরি বিদ্রোহ ঘোষণা করে তারা পৃথক হয়েছিল। শুধু তাই নয়, জার্মান, ব্যাভেরিয়া, ব্যাডেন, বেশ কিছু অঞ্চল, যেসব অঞ্চলের মানুষরা তীব্র এই জুলাই বিপ্লবকে সমর্থন করে তারা স্বায়ত্তশাসন লাভের জন্য
জার্মানিতেও ব্যাপক আন্দোলন শুরু করেছিল। যদিও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক সেই আন্দোলন দমন করেছিলেন, তা সত্ত্বেও বলা যায় জুলাই বিপ্লবের ফলেই এই প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। আবার এর পাশাপাশি আমরা কি লক্ষ্য করি? এর পাশাপাশি আমরা দেখি এই জুলাই বিপ্লবের প্রভাবে অন্য দেশের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়। বিশেষ করে ইতালির যে উদ্যোগে পারমা, মডেনা প্রভৃতি স্থানে ইতালির বেশ কয়েক অঞ্চলের মানুষরা স্বাধীন হতে চায়, তার স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তীব্র আন্দোলন করেছিল। এই ঘটনা যেমন ঘটেছিল, ঠিক সেই সময় ইংল্যান্ডের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি একটি আন্দোলন শুরু হয়। ইংল্যান্ডের ক্ষেত্রে এই সময় চার্টিস্ট আন্দোলন শুরু হয়। এর পাশাপাশি স্পেন, পর্তুগাল এবং অন্যান্য দেশেও জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল। তাই ঐতিহাসিকরা মনে করেন এই জুলাই বিপ্লবের আগুন বা অগ্নিস্ফুলিঙ্গ শক্তি সমবায়ের দ্বারা পরিচালিত ইউরোপের উপর শুকনো কাঠের উপর পড়ার ফলে তা দাবানলের মতো ইউরোপে ছড়িয়ে পড়ে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আরও একটি বিশেষ বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো রাইন নদীর পশ্চিমের অঞ্চলগুলির মানুষরা গণতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং বুর্জোয়া শাসন প্রতিষ্ঠিত হয়, এবং রাইন নদীর দক্ষিণ অঞ্চলে বা পূর্ব দিকের অঞ্চলগুলিতে আমরা দেখি স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এইভাবে ইউরোপে সমসাময়িককালে দুটি ভাবধারা আর বিকাশ ঘটে। এই হচ্ছে জুলাই বিপ্লবের বৈদেশিক ক্ষেত্রে প্রভাব।